হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। এর আগের ক্লাসে, আগের সেশনে আমরা আলোচনা করেছিলাম যে ভ্যান ডার ওয়ালস কীভাবে প্রেশার কারেকশান এবং ভলিউম কারেকশানের মাধ্যমে বাস্তব গ্যাসের ক্ষেত্রে একটা পারফেক্ট সমীকরণ তৈরি করেছিলেন। এবং তারও আগে আমরা দেখেছিলাম যে সংকোচনশীলতা গুণক বা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরের সাহায্যে কোনো গ্যাস বাস্তব গ্যাস অথবা আদর্শ গ্যাস কিনা তাকে শনাক্তকরণ করার একটা প্রক্রিয়া, এই ধারণাও আমরা পেয়েছিলাম। তো আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব যে বিভিন্ন শর্তে বাস্তব গ্যাসের ক্ষেত্রে যে ভ্যান ডার ওয়ালস সমীকরণ আমরা পেয়েছি সেই সমীকরণের কীরকম পরিবর্তন হয় বা কীরকম ধরনের অ্যারেঞ্জমেন্ট হতে পারে বাস্তব গ্যাসের সমীকরণের ক্ষেত্রে, এবং তার সাথে দেখব যে সেই রিঅ্যারেঞ্জড সমীকরণ যেটা পাওয়া যাবে বিভিন্ন শর্তে, তার সাপেক্ষে যদি আমরা সংকোচনশীলতা গুণকের কনসেপ্ট নিয়ে আসতে পারি তো সেক্ষেত্রে সেই সংকোচনশীলতা গুণকের মান কীরকমভাবে পরিবর্তন হতে পারে, এবং তার সাপেক্ষে আমরা কিছু গ্রাফও একই সঙ্গে দেখে নেব। তাহলে চলো শুরু করা যাক। তো আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে বাস্তব গ্যাসের ক্ষেত্রে ফর রিয়েল গ্যাস ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন কি ছিল? PR প্লাস n স্কোয়ার a বাই v স্কোয়ার VR স্কোয়ার অ্যাকচুয়ালি বাই VR মাইনাস NB ইকুয়ালস টু nRT। এখানে PR আর VR হচ্ছে রিয়েল গ্যাস প্রেশার আর রিয়েল গ্যাস ভলিউম। এখন যে সমীকরণ আমরা লিখব এরপরে তো অনেক জায়গায় আমরা এই সমীকরণটা ইউজ করব, তাই এই সমীকরণটাকে আমরা একটু সিম্পলিফাইড ফর্মে লিখে নিচ্ছি। কীরকম? সিম্পলিফাইড ফর্মে লেখার জন্য আমরা পিআরটাকে প্রকাশ করব পি দিয়ে, কারণ এই সাফিক্সে আর লিখতে গেলে অনেক সময় মিস হয়ে যেতে পারে। তো আমরা পিআরটাকে লিখছি পি দিয়ে আর ভিআরটাকে লিখছি ভি দিয়ে। এটা আলাদা কোনো কনসিডারেশন নয়, আমরা জাস্ট এই সিম্বলটাকে রিপ্লেস করছি পি দিয়ে। পিআর সিম্বলটাকে পি দিয়ে রিপ্লেস করা হচ্ছে আর ভিআর সিম্বলটাকে ভি দিয়ে রিপ্লেস করা হচ্ছে। তাহলে সমীকরণটা একটু সহজ হবে। একই সঙ্গে আমরা কি করছি, তাহলে এখানে আমি লিখে দিচ্ছি রিপ্লেসড PR বাই P অ্যান্ড VR বাই V। ওকে, এবং এর সাথে আমরা কি করব যে এই ইকুয়েশনটা আমরা 1 মোলের জন্য লিখব। ফর 1 মোল রিয়েল গ্যাস, ফর 1 মোল রিয়েল গ্যাস কি হবে, সেখানে n ইকুয়ালস টু 1 হবে। তখন এটা হয়ে যাবে P প্লাস A বাই V স্কোয়ার ইন্টু V মাইনাস B ইকুয়ালস টু RT। এখন দেখো n ইকুয়ালস টু 1 মোল, রাইট? n ইকুয়ালস টু 1 মোল। এবার 1 মোলের জন্য যে আয়তনটা পাবো সেই আয়তনটাকে কি বলা হয়? মোলার আয়তন। তাই এটাকে আমরা তো এটা আমরা লিখছি VM। সাউন্ড নয়েজের জন্য তোমাদের কাছে আমি সরি, বাট আবার আমি রিপিট করছি জায়গাটা। তো এখানে হচ্ছে P প্লাস A বাই VM স্কোয়ার, VM হচ্ছে মোলার ভলিউম, VM হচ্ছে মোলার ভলিউম, which is equals to volume of 1 mole gas. Which gas? That is real gas, right? তাহলে এইটা হচ্ছে সিম্পলিফাইড ফর্ম অফ ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। ওকে, তাহলে এই সমীকরণটা আমরা আগের দিন প্রেশার কারেকশন এবং ভলিউম কারেকশনের মাধ্যমে তৈরি করেছিলাম।
রাদার ভ্যান ডার ওয়ালস তৈরি করেছিলেন। আমরা দেখেছিলাম কিভাবে সমীকরণটা এসেছে। একই সঙ্গে আমি তোমাদেরকে দেখাবো জেড ইকুয়ালস টু আমরা কি জানি, জেড ইকুয়ালস টু আমরা জানি PVM বাই RT। ঠিক তো, জেড কি? জেড হচ্ছে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বা সংকোচনশীলতা গুণক। এগুলো সব তোমরা আগে পড়েছো। আজকের আলোচনায় যেহেতু আমাদের এগুলো লাগবে, তাই আমি আরেকবার এখানে এগুলো মেনশন করে দিচ্ছি যাতে তোমরা রিলেট করতে পারো। এর সঙ্গে আমরা দেখেছিলাম জেড এর দু রকম মান হতে পারে, এক হচ্ছে জেড ইকুয়ালস টু 1 আর একটা হচ্ছে জেড নট ইকুয়ালস টু 1, যেটা কম্পোজ করছে কি জেড লেস দ্যান 1 হতে পারে বা জেড গ্রেটার দ্যান 1 হতে পারে। এই দুটো মানকে কম্পোজ করছে জেড নট ইকুয়ালস টু 1। তো এই কন্ডিশনটায় জেড ইকুয়ালস টু 1 যে কন্ডিশন, সেটা কার জন্য? সেটা হচ্ছে আইডিয়াল গ্যাসের জন্য, এটাও তোমরা জানো। আর এই কন্ডিশনটা কার জন্য? এটা হচ্ছে রিয়েল গ্যাসের জন্য, এটাও তোমরা জানো বা শিখেছো। এখন জেড গ্রেটার দ্যান 1 আর লেস দ্যান 1 কখন হয় সেটাও আমি আগে মেনশন করেছি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের বিষয়, যেগুলো নিয়ে আমরা ফার্দার আলোচনা করব। তাহলে দেখো, আমি যেটা বলেছিলাম যে বিভিন্ন শর্তে বাস্তব গ্যাসের সমীকরণের কীরকম পরিবর্তন হয় এবং সেই পরিবর্তিত সমীকরণ নিয়ে আমরা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরকে কিভাবে প্রকাশ করতে পারি। তার আগে তোমাদেরকে আমি একটা কথা এখানে অবশ্যই মেনশন করব, একটু ভালো করে তোমরা দেখতে থাকো। দেখো, জেড মানে তো কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বা সংকোচনশীলতা গুণক। এবারে গ্যাসের সংকোচনের সাথে প্রেশারের একটা নিবিড় সম্পর্ক থাকবে। কীরকম? ধরো আমরা একটা গ্যাস কন্টেনারে রেখেছি, তো সেই কন্টেনার একটা নির্দিষ্ট চাপে আছে। এখন সেই কন্টেনারের উপর যদি চাপ আগের তুলনায় বৃদ্ধি করা হয়, তাহলে সেই কন্টেনারে থাকা গ্যাস আগের তুলনায় আরও বেশি সংকুচিত হবে, বা যদি চাপ আগের তুলনায় কমানো হয় তাহলে গ্যাস আগের থেকে বেশি প্রসারিত হবে। তাহলে দেখো, সংকোচনশীলতার ব্যাপারটা ওতপ্রোতভাবে প্রেশারের সঙ্গে কিন্তু জড়িত। অতএব আমরা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরের সঙ্গে প্রেশারের একটা গ্রাফ তৈরি করতেই পারি, এবং এক্সপেরিমেন্টালি দেখা গেছে বিভিন্ন রিয়েল গ্যাসের ক্ষেত্রে এর গ্রাফ বিভিন্ন গ্যাসের জন্য বিভিন্ন রকম হতে পারে। তো আমি একটা গ্রাফ তোমাদের এখানে এঁকে দেখাচ্ছি, যেটা পরীক্ষাগতভাবে পাওয়া গেছে। এটা কোনো থিওরিটিক্যাল গ্রাফ নয়, একদম এক্সপেরিমেন্ট করেই এই গ্রাফটা তৈরি করা হয়েছে। তো সেই গ্রাফটা আমি এঁকে দেওয়ার পরে যেরকম প্যাটার্ন দেখবো গ্রাফটার, বা যেরকম ধরন দেখবো, সেই ধরনটাকে মাথায় রেখেই আমরা সমীকরণটাকে নিয়ে এখানে বিভিন্ন ফরমেশন তৈরি করব, এবং সেই সমীকরণের সাপেক্ষে আমরা গ্রাফটাকে মেলানোর চেষ্টা করব যে হ্যাঁ সত্যি এইরকম আসছে গ্রাফটা। কি বললাম, বোঝা গেল? তো প্রথমে আমি গ্রাফটা দেখাই। এইদিকে আমি গ্রাফটা করছি, এদিকে সমীকরণগুলো দেখাবো। তো এখানে হলো জেড ভার্সেস পি কার্ভ। এখন দেখো, জেড এর তো তিনটে মান হচ্ছে। তিনটে মান কীরকম? একটা হলো জেড গ্রেটার দ্যান 1, একটা হচ্ছে জেড ইকুয়ালস টু 1, আর একটা জেড লেস দ্যান 1। তাহলে আমি এখানে একটা প্লট এমনভাবে তৈরি করব যাতে আমরা জেড এর তিনটে মানকে বোঝাতে পারি। ধরো এই একটা অ্যাক্সিস, যেটা ওপর দিকেও মুভ করছে, নিচের দিকেও মুভ করছে, আর এই পয়েন্ট একটা ধরো আমি নিলাম যেখানে জেড ইকুয়ালস টু 1, আর এইটা হচ্ছে ধরো এইখানে আমরা করেছি, এটা হচ্ছে প্রেশার অ্যাক্সিস, এটা হচ্ছে প্রেশারের অ্যাক্সিস। ওকে, প্রেশারের অ্যাক্সিস আমি যেখান থেকে খুশি ড্র করতে পারি, তাতে কোনো সমস্যা নেই। মানে আমি জেড ইকুয়ালস টু 1 বরাবরও টানতে পারি, বা তার নিচ থেকেও টানতে পারি, বা জেড ইকুয়ালস টু 1 এর ওপর থেকেও টানতে পারি, তাতে কোনো সমস্যা নেই। এই দিকটাই হচ্ছে জেড লেস দ্যান 1 এবং এই দিকটাই হচ্ছে জেড গ্রেটার দ্যান 1। মানে জাস্ট এই পয়েন্টটার ওপরেই তোমার জেড গ্রেটার দ্যান 1 আর এই পয়েন্টের নিচে জেড লেস দ্যান 1। এবারে এই বরাবর প্রেশার বৃদ্ধি করার সাথে সাথে
জেড এর মান কিভাবে পরিবর্তিত হয় সেটাই হচ্ছে কার্ভ। এখন দেখো জেড ইকুয়ালস টু 1 কার জন্য হয়? আদর্শ গ্যাসের জন্য। তাহলে চাপের যে কোনো মানের ক্ষেত্রেও বা যে কোনো মানের ক্ষেত্রে আদর্শ গ্যাসের জন্য জেড এর মান সবসময় 1ই থাকবে, কোনো রকম চেঞ্জ হবে না। কারণ আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা কি দেখেছি, জেড ইকুয়ালস টু PVM/RT হুইচ ইজ ইকুয়ালস টু 1। পেয়েছো তো সমীকরণে? এই যে আইডিয়াল গ্যাসের জন্য, আইডিয়াল গ্যাসের সমীকরণ কি জানি, PVM ইকুয়ালস টু RT বা PVM/RT ইকুয়ালস টু 1। এখন PVM/RT মানে কি জেড, তাহলে জেড ইকুয়ালস টু 1, জেড সবসময়ের জন্য 1। তাহলে আদর্শ গ্যাসের জন্য লাইন হবে এই রকম, যেটার মান হচ্ছে, এটা হলো আইডিয়াল গ্যাস। আইডিয়াল গ্যাস বোঝাতে পারলাম? আইডিয়াল গ্যাস তার মানে এখানে জেড হচ্ছে ইকুয়ালস টু 1 এই লাইন বরাবর। আরও কিছু গ্যাসের ক্ষেত্রে পাওয়া গেছে, আমার কাছে অন্য কালারের মার্কার নেই, তাই আমি এই দুটো কালারের মার্কার ইউজ করব। এখানে আমি লাইন কিছু ড্র করছি, কিছু এবারে আমি কিছু বাস্তব গ্যাস দেখাবো। আচ্ছা, এক কাজ করো, এই আদর্শ গ্যাসের যে লাইনটা আছে এটাকে একটু ডটেড লাইন করে দাও। ওকে, এটা ডটেড লাইন। আর বাস্তব গ্যাসের জন্য এবার আমি গ্রাফগুলো আঁকছি। কিছু বাস্তব গ্যাস রয়েছে যাদের লাইন সবসময় চাপের যে কোনো মানে সবসময় জেড গ্রেটার দ্যান 1 শো করে। এই লাইনগুলোতে সব পয়েন্টেই জেড হচ্ছে গ্রেটার দ্যান 1, সব পয়েন্টেই জেড গ্রেটার দ্যান 1। আর কিছু গ্যাস আছে হ্যাঁ, তো এটা জেড গ্রেটার দ্যান 1। আর কিছু গ্যাস আছে যাদের ক্ষেত্রে জেড এর মান প্রথমে জেড লেস দ্যান 1, তারপরে আস্তে আস্তে জেড ইকুয়ালস টু 1 হবে, দেন ফাইনালি জেড গ্রেটার দ্যান 1 হয়ে যাবে। তো এই গ্যাসগুলো আমি কয়েকটা গ্যাসের নাম এখানে মেনশন করছি। যেমন দেখো, এই যে গ্যাসটা আছে এইটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস, এই গ্যাসটা হচ্ছে হিলিয়াম গ্যাস, এই যে গ্যাসটা এটা হচ্ছে নাইট্রোজেন মনে করো, এটা হচ্ছে মিথেন, আর এটা হচ্ছে CO2। এরকম অনেক গ্যাসের ক্ষেত্রেই কার্ভেচার এরকম করা যায়। তাহলে দেখো, হাইড্রোজেন আর হিলিয়াম যে গ্যাসগুলো আছে তাদের মান মানে জেড এর মান চাপের যে কোনো মানেই সবসময় জেড গ্রেটার দ্যান 1 শো করছে। ওকে, আর বাকি যে গ্যাস আছে, ধরো নাইট্রোজেন আছে, মিথেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, এছাড়াও অ্যামোনিয়া আছে, অক্সিজেন আছে, সবার ক্ষেত্রেই কি হচ্ছে, চাপের মান যখন কম তখন জেড এর মান লেস দ্যান 1। ধীরে ধীরে যখন আমি চাপের মানটা বাড়াবো তখন আস্তে আস্তে জেড এর মানটাও বাড়তে থাকছে, বাড়তে বাড়তে কি হচ্ছে, একসময় 1 হচ্ছে, তারপর আবার 1 থেকে বেড়ে জেড গ্রেটার দ্যান 1 রেঞ্জে চলে যাচ্ছে। ওকে, তাহলে এইরকমভাবে কার্ভ একটা পাওয়া যাচ্ছে। এই কার্ভটা একজন সায়েন্টিস্ট আবিষ্কার করেছিলেন যার নাম হচ্ছে অ্যামাগা। তো উনার নামের অনারে এই গ্রাফটাকে বা এই কার্ভেচারটাকে বলা হয় অ্যামাগাস কার্ভ। নামটা লিখে নাও, অ্যামাগাস কার্ভ। এই কার্ভটা কিন্তু এক্সপেরিমেন্টালি ফাউন্ড। পরীক্ষাগতভাবে কিন্তু পাওয়া গেছে, এমন নয় যে থিওরিটিক্যালি আমরা এই কার্ভটাকে আবিষ্কার করেছি, এটা পরীক্ষাগতভাবেই পাওয়া গেছে। এইবারে আমরা
যেটা বলেছিলাম যে বাস্তব গ্যাসের সমীকরণ ব্যবহার করে আমরা দেখব যে সত্যি সত্যি এই রকম ধরনের কার্ভের কোনো যৌক্তিকতা আছে কিনা বা কোনো সিগনিফিকেন্স আছে কিনা। ওকে, দেখো তাহলে আমরা দেখব যে এখানে এক্সপ্লেনেশন অফ, আমাদের পয়েন্ট হচ্ছে এক্সপ্লেনেশন অফ জেড ভার্সেস পি কার্ভ, জেড ভার্সেস পি কার্ভ which is experimentally found। ঠিক আছে, এক্সপ্লেনেশন এবার আমরা দেব। দেখো প্রথম পয়েন্ট, অ্যাট লো প্রেশার, অ্যাট লো প্রেশার লো প্রেশারে কি হবে? লো প্রেশার মানে ভলিউম খুব বেশি হবে, তাই না? প্রেশার যদি কম হয় আমরা কি জানি? আমরা জানি প্রেশার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম। তাহলে প্রেশার যদি লো হয় ভলিউম কি হবে? ভলিউম বেশি হবে। অতএব বাস্তব গ্যাসের যে সমীকরণ আমরা লিখেছিলাম পি প্লাস এ বাই ভি এম স্কোয়ার ইন্টু ভি এম মাইনাস বি ইকুয়ালস টু আর টি, এই সূত্রে কি করতে পারি? এখানে ভি এম হাই, ভি মোলার যেটা আছে সেটা হাই হবে কারণ প্রেশারের ভ্যালু কম। ভি মোলার যদি হাই হয় তাহলে বি মানে কি? বি মানে আমরা আগে আলোচনা করেছিলাম যে বি হচ্ছে কণার এক্সক্লুডেড ভলিউম বা কণার আয়তন, গ্যাসে যতগুলো কণা থাকবে তাদের মোট আয়তন, তাই তো? এবারে এই ভিএমটা কি? মোলার আয়তনটা হচ্ছে যে একটা গ্যাসের টোটাল আয়তন বা পাত্রের টোটাল আয়তনটা, রাইট? বা আমরা বলতে পারি যে এখানে ফ্রি মুভমেন্টের জন্য আয়তন। লো প্রেশারে আবার আরেকবার বলছি, ভালো করে বোঝো। আমরা গ্যাসের আয়তন বলতে যেটা বুঝি সেটা কি বলেছিলাম? ভ্যান ডার ওয়ালস গ্যাসে যখন আমরা ভলিউম কারেকশন করছিলাম, ভ্যান ডার ওয়ালস সমীকরণ আবিষ্কার করবার সময় বা সেই সমীকরণটা ডিরাইভ করবার সময় আমরা কি বলেছিলাম? যে গ্যাসের আয়তন বলতে এটাই বোঝায় যে গ্যাসের কণাগুলো ফ্রি মুভমেন্ট যতটা আয়তনে করতে পারবে সেটাই হচ্ছে গ্যাসের আয়তন। এখন দেখো চাপের মান যদি কমে যায় তাহলে গ্যাসের ক্ষেত্রে ফ্রি মুভমেন্টের জন্য আয়তনটা অনেক বেড়ে যাবে, তো কারণ গ্যাসটা এক্সপ্যান্ড করবে, চাপ কমে গেলে গ্যাস এক্সপ্যান্ড করছে, তো ফ্রি মুভমেন্টের জন্য আয়তন বেড়ে যাচ্ছে কারণ কণাগুলো অনেক দূরে দূরে ছড়িয়ে যাচ্ছে। তাহলে সেখানে কণার মোট আয়তনের সাপেক্ষে গ্যাসের আয়তনটা বা ফ্রি মুভমেন্টের আয়তনটা অনেক বেড়ে গেল। তাহলে আমরা এখানে লিখতে পারি এই ভি এম মাইনাস বি যে টার্মটা আছে সেটা অলমোস্ট ইকুয়ালস টু ভি এম হয়ে যাবে। মানে তখন এই বিটা খুব নেগলিজেবল হয়ে গেল, এই ভি এম এর সাপেক্ষে বিটা নেগলিজেবল হয়ে গেল। লিখে নাও, ভি এম যদি হাই হয় তাহলে বি অলমোস্ট নেগলিজেবল। দেখো বুঝলে কি না? কি বললাম যে পাত্রের যদি আমরা গ্যাসের চাপটা কমিয়ে দিই, তাই তো, তাহলে সেক্ষেত্রে কণাগুলোর মধ্যবর্তী দূরত্ব অনেক বেড়ে গেল, মানে আয়তনটা বেড়ে গেল। আয়তন বেড়ে গেলে তাদের ফ্রি মুভমেন্ট বা মুক্ত বিচরণ করবার স্থান অনেকটা বেড়ে গেল। তখন কণার নিজস্ব আয়তনের সাপেক্ষে পাত্রের ফ্রি মুভমেন্টের জন্য আয়তন অনেক বেশি, তখন এই আয়তনটাকে আমরা নেগলেক্ট করতে পারি। তাহলে এই ভি মাইনাস বি টার্মটা ভি এম এর সাথে সমান হয়ে যাচ্ছে। তাহলে এখন এই সমীকরণে যদি আমরা বসাই তাহলে কি পাবো? দেখো, পি প্লাস এ বাই ভি এম স্কোয়ার ইন্টু ভি এম ইকুয়ালস টু আর টি। ঠিক, এরপর মাল্টিপ্লাই করে দাও সমীকরণটাকে, পি ভি এম প্লাস এ বাই
Vm ইকুয়ালস টু RT। এখন তুমি এই সমীকরণটার উভয় পক্ষে RT দিয়ে ভাগ করো। এবারে কেন RT দিয়ে ভাগ করব? কারণ আমি ওই যে প্রথমে বলেছিলাম যে আমরা জেড এর সাপেক্ষে দেখব বা সংকোচনশীলতা গুণকের সাপেক্ষে দেখব সমীকরণটা কীরকম মান দেখায়। ওকে, তাহলে ডিভাইডিং বোথ সাইডস বাই RT ভাগ করে দিলে কি পাবো? ভাগ করে দিলে আমরা পাবো এখানে PVM বাই RT প্লাস A বাই RT VM ইকুয়ালস টু 1। এবার এইটা মানে কি? এইটা মানে হচ্ছে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বা Z। তাহলে আমরা ফাইনাল ইকুয়েশনটা পাচ্ছি Z ইকুয়ালস টু 1 মাইনাস A বাই RT VM। তাহলে এই সমীকরণটা যেটা পেলাম আমরা সংকোচনশীলতা গুণকের জন্য, এই সমীকরণ থেকে আমরা এটা প্রেডিক্ট করতে পারি যে Z লেস দেন 1। দেখো তো এটা বলা যায় কি না? Z এর মান 1-এর থেকে ছোট হচ্ছে। কোন ক্ষেত্রে? লো প্রেসারে। লো প্রেসারে Z এর মান 1-এর থেকে ছোট হচ্ছে। এবারে তোমরা এই অ্যামাগাটস কার্ভটা ফলো করো। দেখো লো প্রেশার রেঞ্জ মানে কি? এই প্রেশার, এই প্রেশার, এই প্রেশার, এগুলো লো প্রেশার রেঞ্জ। তাহলে এই লো প্রেশার রেঞ্জে Z এর মান দেখো 1-এর থেকে কম আছে। ওকে, এই নাইট্রোজেন বলো বা মিথেন বলো, CO2 বলো বা অ্যামোনিয়া বলো, আরও যে সমস্ত বাস্তব গ্যাস রয়েছে, হাইড্রোজেন হিলিয়ামের কথা ছাড়ো, ওই দুটোর ক্ষেত্রে একটু এক্সেপশনাল ব্যাপার রয়েছে যেটা আমরা পরে আলোচনা অবশ্যই করব। কিন্তু এই যে গ্যাসগুলো আছে তাদের দেখো লো প্রেশার রেঞ্জে, লো প্রেশার যে মানগুলো আমি দেখালাম সেই লো প্রেশারে Z এর মান কিন্তু 1-এর থেকে কম। তাহলে এক্সপেরিমেন্টাল কার্ভের সাথে আমাদের থিওরিটিক্যাল যে ভ্যালুটা সেটা ম্যাচ করে গেল। তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ, এই গ্রাফটায় লো প্রেশার রেঞ্জে Z এর মান যে মানে লেস দ্যান 1 দেখাচ্ছে সেটা ঠিক। ক্লিয়ার? এখানে তোমরা আরও একটা পয়েন্ট লিখে রাখতে পারো। দেখো ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট হিসাবে আমরা তো দুটোকে চিনেছি। একটা হচ্ছে A, যেটা নির্দেশ করে ইন্টারমলিকিউলার ইন্টারঅ্যাকশন, আর একটা হচ্ছে B, যেটা নির্দেশ করছে গ্যাসের কণার নিজস্ব আয়তন। তো এইখানে এই এক্সপ্রেশনটায় B এর কোনো নির্ভরশীলতা নেই। B কে আমরা 0 ধরে নিয়েছি, মানে উইথ রেসপেক্ট টু VM B এর মানটা এতটাই ছোট যে আমরা ওটাকে অলমোস্ট ইকুয়ালস টু 0 ধরে নিয়েছি, তাই না? বিটাকে আমরা অলমোস্ট ইকুয়ালস টু 0 ধরাটা ঠিক সিগনিফাইড নয়, তাই আমরা বলেছি যে বিটা নেগলিজেবল। বিটা নেগলিজেবল, তাই না? প্রথমেই আমরা বলেছি নেগলিজেবল। তাহলে এই যে ফাইনাল যে সমীকরণটা এলো, সেই সমীকরণে কার ডিপেন্ডেন্সি আছে বা কার নির্ভরশীলতা আছে? দেখো এ মানে হচ্ছে ইন্টারমলিকিউলার ইন্টারঅ্যাকশন। ইন্টারমলিকিউলার ইন্টারঅ্যাকশন। তাহলে লো প্রেশার রিজিয়নে ইন্টারমলিকিউলার ইন্টারঅ্যাকশনের মানটা প্রিডমিনেট করছে বা এই বি এর মানের থেকে অধিক মান দেখাচ্ছে। মনে রাখবে ইন্টারমলিকিউলার ইন্টারঅ্যাকশনের কথা যেটা আমরা বলছি তার রেঞ্জটা বা তার ভ্যালু কিন্তু এমন কিছু হাইফাই ভ্যালু নয় বা এমন কিছু উচ্চ মান দেখায় না। কারণ তোমরাই ভেবে দেখো, কণাগুলো তো আণুবীক্ষণিক। যে কোনো গ্যাসের কণা সেগুলো তো আণুবীক্ষণিক, খালি চোখে তো দেখা যায় না। তো যেখানে গ্যাসের কণাগুলোই আণুবীক্ষণিক, তাহলে তাদের মধ্যবর্তী যে আকর্ষণী প্রভাব বা বিকর্ষণী প্রভাব সেটার মান তাহলে কত হতে পারে? তো এইগুলোর মান কিন্তু ভীষণই শর্ট রেঞ্জ, খুবই ক্ষুদ্র মানে এদের ক্ষেত্রে আমরা ভ্যালুগুলো দেখতে পাই। তো বি এরও একই ব্যাপার। তো সমীকরণে আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে এর ডিপেন্ডেন্সিটা আছে। তাহলে আমরা বলতে পারি যে ইন দিস কেস এ প্রিডমিনেটস মানে অধিক প্রভাবশালী, প্রিডমিনেটস ওভার বি।
প্রিডমিনেন্স মানে প্রভাবশালী, যেটা কিনা বি এর মানের অপেক্ষা এ এর মান অধিক প্রভাবশালী বা অধিক দেখাচ্ছে। ওকে, তাহলে এটা আমরা দেখলাম লো প্রেশার। তো নেক্সট আমরা অবশ্যই দেখব যে হাই প্রেশার ভ্যালুতে কি হতে পারে। দেখো at high pressure, হাই প্রেশার মানে হচ্ছে যে রিয়েল গ্যাস প্রেশারটা হাই। তাহলে পি প্লাস এ বাই ভিএম স্কোয়ার ভিএম মাইনাস বি ইকুয়ালস টু আর টি। তো পি যদি হাই হয়, পি হাই মানে রিয়েল গ্যাস প্রেশারটা হাই। এবারে তোমরা প্রেশার কারেকশনের সময় যেটা বলেছিলাম খেয়াল করো, রিয়েল গ্যাস প্রেশার যদি বেশি হয় তাহলে তার সঙ্গে এই অ্যাডিশনাল প্রেশার আমাকে কম যোগ করতে হবে, তাই নয় কি? এটা মানে কি, এটা এই পি মানে তো রিয়েল গ্যাসের নিজস্ব চাপ, আর এই এ বাই ভিএম স্কোয়ার মানে যে অ্যাডিশনাল প্রেশার আমরা যোগ করে এই টোটাল চাপটাকে আদর্শ গ্যাসের চাপের মানের সঙ্গে সমান করেছিলাম। তাহলে বাস্তব গ্যাসের নিজস্ব চাপ যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে এই যে অ্যাডিশনাল প্রেশার সেটা আমাকে কম যোগ করতে হবে। কম যোগ করা মানে তাহলে এ বাই ভিএম স্কোয়ারের যে মান এই মানটা তাহলে খুব ক্ষুদ্র হয়ে গেল, তাই না? এই পি এর সাপেক্ষে এই মানটা খুব ক্ষুদ্র হয়ে গেল। তখন আমরা যে টোটাল যে টার্মটা আছে এই টার্মটাকে কি বলতে পারি? ধরো পি যদি হাই হয় তাহলে এ বাই ভিএম স্কোয়ার এইটা স্মল হয়ে যাবে, স্মল অর নেগলিজেবল। নেগলিজেবল কার সাপেক্ষে? নেগলিজেবল উইথ রেসপেক্ট টু পি, তাই তো? উইথ রেসপেক্ট টু পি। দেয়ারফোর আমরা লিখতে পারি পি প্লাস এ বাই ভিএম স্কোয়ার অলমোস্ট ইকুয়ালস টু পি, তাই না? অলমোস্ট ইকুয়ালস টু পি। তাহলে সমীকরণটা পরিবর্তিত হয়ে কি হবে? The equation becomes P plus, sorry এটা তো থাকছে না, P into Vm minus B equals to RT, which is equals to PVM minus PB equals to RT, right? তাহলে বোথ সাইডে আরটি দিয়ে ডিভাইড করে দাও, বোথ সাইডে আরটি দিয়ে ডিভাইড করে দাও, ডিভাইডিং বোথ সাইড বাই আরটি। we get PVM by RT minus PB by RT equals to 1. Therefore Z equals to 1 plus PB by RT. দেখো তো হলো কি না? হলো তো? এখানে Z এর মান হাই প্রেসারে একের থেকে বেশি হবে, তাহলে এই সমীকরণ থেকে আমরা প্রেডিক্ট করলাম কি, যে Z এর মান গ্রেটার দ্যান 1 হচ্ছে। দেখো এটাও কিন্তু গ্রাফটাকে রিপ্রেজেন্ট করে যে চাপের মান যদি বাড়তে থাকে গ্র্যাজুয়ালি বা হাই প্রেশার রেঞ্জ যদি হয়, অ্যাট হাই প্রেশার রেঞ্জ Z এর ভ্যালু শুড বি গ্রেটার দ্যান 1. সো অ্যাট হাই প্রেশার রেঞ্জ Z is greater than 1. প্রুফ হয়ে গেল। তাহলে এই কার্ভটা ভুল নয় কোনোভাবেই। ওকে, তো এই হচ্ছে ব্যাপার যেটা আমরা দেখলাম যে লো প্রেশারে Z less than 1 হচ্ছে,
আবার হাই প্রেশারে জেড গ্রেটার দ্যান 1 হচ্ছে। নেক্সট পয়েন্ট দেখো, যে এই গ্যাসগুলোর যে কোনো চাপের মানে সবসময়ের জন্য জেড গ্রেটার দ্যান 1ই থাকে, সেটা কিভাবে হয় তো দেখা যাক। আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। তো তোমাদের যদি ধরো প্রশ্নে এরকম দিল যে একটা বাস্তব গ্যাসের ক্ষেত্রে হাই প্রেশারে জেড এর মান কত হবে, লো প্রেশারে জেড এর মান কত হবে সেটা তোমরা দেখাও, তাহলে তোমরা কি করবে, এই সমীকরণ তৈরি করে দেখিয়ে দেবে, তাহলে হয়ে যাবে। খুব সিম্পল ব্যাপার। নাও থার্ড পয়েন্ট, ফর লাইটার গ্যাস। লাইটার মিনস এখানে কিন্তু সেই আগুন ধরানোর লাইটার বলা হচ্ছে সেটা নয়, লাইটার মিনস এখানে হালকা। লাইটার গ্যাস, লাইটার গ্যাস এখানে কি কি, সাপোজ হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন এটসেট্রা। ওকে, তো এই সমস্ত গ্যাসের ক্ষেত্রে তো এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা মূলত কী নিয়ে আলোচনা করতে চাইছি, যে যাদের জেডের মান সর্বদাই 1-এর থেকে বেশি, তাহলে আমরা এখানে নাইট্রোজেনটাকে অমিট করে দিলাম, আমরা হাইড্রোজেন, হিলিয়াম এই সমস্ত গ্যাসকে নিয়ে বলছি। তো এই গ্যাসগুলোর ক্ষেত্রে কয়েকটা ফিচার তোমাদেরকে একটু জেনে রাখতে হবে। কি কি ফিচার? প্রথম হচ্ছে যে ফিচার of these gases, এদের কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে, যেই বৈশিষ্ট্যগুলোর কারণে এদের জেডের মান সর্বদাই 1-এর থেকে বেশি থাকে। বৈশিষ্ট্যগুলো আমি এখানে পয়েন্ট করে লিখবো অবশ্যই, তার মধ্যে হয়তো কিছু তোমরা জানো বা কিছু তোমরা হয়তো নতুন শুনবে, তো আমি প্রত্যেকটা পয়েন্টই তোমাদেরকে ইলাবোরেট করে বলে দেবো, কোনো সমস্যা নেই। ফার্স্ট পয়েন্ট হচ্ছে এরা নন পোলার গ্যাস, নন পোলার গ্যাস। ওকে, 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে এদের মধ্যে একটা ফোর্স কাজ করে, যেই ফোর্সটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স। রাদার ওই ফোর্সটাকে একটা নাম দেওয়া হয় লন্ডন ফোর্স। যারা নন পোলার তাদের মধ্যে এই ফোর্সটা কাজ করে, লন্ডন ফোর্স। লন্ডন হচ্ছেন একজন সায়েন্টিস্ট, তো লন্ডন ফোর্স, এই ফোর্সটা কিন্তু ভ্যান ডার ওয়াল ফোর্স নামেও পরিচিত, ভ্যান ডার ওয়ালস ফোর্স। এই যে আমি বলছি না যে গ্যাসের মলিকিউলগুলোর মধ্যে পারস্পরিক একটা বা অন্তরাণবিক আকর্ষণী প্রভাব বা বিকর্ষণী প্রভাব কাজ করে, ইন্টার মলিকিউলার ইন্টারঅ্যাকশন বলে আমি যে প্রথম ক্লাস থেকেই তোমাদেরকে এই টার্মটা বলে আসছি, ওই ইন্টার মলিকিউলার ইন্টারঅ্যাকশনটাই ভ্যান ডার ওয়াল ফোর্স নামে পরিচিত। ওকে, মানে কোনো পদার্থের অণুর মধ্যে যে পারস্পরিক প্রভাব কাজ করে, আকর্ষণী প্রভাব বলো বা বিকর্ষণী প্রভাব বলো, যেটাই কাজ করে না কেন, তাদেরকে আমরা এই ভ্যান ডার ওয়াল ফোর্স বলে মানে নির্দেশ করি। সেই ভ্যান ডার ওয়াল ফোর্সের অনেক রকম ভাগ রয়েছে, অনেক রকম ক্যাটাগরি রয়েছে, তার মধ্যে একটা ক্যাটাগরি হলো এই লন্ডন ফোর্স। ওকে, আর এই লন্ডন ফোর্স তাদের মধ্যে কাজ করে বললাম যারা নন পোলার। এবারে তোমাদের প্রশ্ন হতে পারে যে নন পোলার মানে কি? নন পোলারের বাংলা যদি জানতে চাও, তাহলে নন পোলারের বাংলা হচ্ছে অধ্রুবীয়। অধ্রুবীয়, ঠিক আছে? আচ্ছা, এবার নন পোলার হওয়ার কারণেই বা অধ্রুবীয় হওয়ার কারণেই এদের মধ্যে আরও একটা পয়েন্ট কাজ করে, কি ভেরি লো ভ্যালু অফ এ, মানে ভেরি লো ভ্যালু অফ ইন্টারমলিকিউলার ইন্টারঅ্যাকশন। ঠিক আছে, ভেরি লো ভ্যালু অফ ইন্টারমলিকিউলার ইন্টারঅ্যাকশন। আচ্ছা, আমি তোমাদের একটা পয়েন্ট এখানে একটু ইন্টারাপ্ট করে একটা পয়েন্ট তোমাদেরকে মনে করাই। সেকেন্ডে যে আমরা একটা সমীকরণ তৈরি করেছিলাম না, একটু দেখো প্লিজ। সেকেন্ডে আমরা একটা সমীকরণ তৈরি করেছিলাম z = 1 + pb/RT। এই সমীকরণটা তৈরি করেছিলাম। তো প্রথম সমীকরণে যেরকম আমি বলেছিলাম যে মানে প্রথম সমীকরণটা আমরা পেয়েছিলাম z = 1 -
A/RTVM, এটা প্রথম সমীকরণ পেয়েছিলাম। তো সেখানে বলেছিলাম যে এই সমীকরণের ক্ষেত্রে A হচ্ছে প্রিডমিনেন্ট ওভার B। তো তোমরা সেকেন্ড সমীকরণের জন্য একটা পয়েন্ট লিখে রাখো, যেটা আমি মানে এক্সিড করে গেছি, আমার লেখা হয়নি, মিস করে গেছি পয়েন্টটা, যে এই সমীকরণের ক্ষেত্রে কণার সাইজ বি কি রিপ্রেজেন্ট করছে। কণার সাইজ রিপ্রেজেন্ট করছে অ্যাকচুয়ালি বি, তো বেসিক্যালি কণার মোট আয়তন, কিন্তু কণার মোট আয়তন বার করতে গেলে ওখানে আমার কণার ব্যাসার্ধ লাগছে। তো যদি ওভারঅল দেখা যায় তাহলে বি কণার অ্যাকচুয়ালি কী নির্দেশ করছে, আকারটাই নির্দেশ করছে। তো সেখানে কণার আকারটাই প্রিডমিনেট করছে কার ওপরে, এ এর ওপরে, কারণ এই সমীকরণে বি উপস্থিত আছে, এ উপস্থিত নেই। তাই জন্য তোমরা ওখানে ওই পয়েন্টটা লিখে নাও যে ইন দিস ইকুয়েশন বি প্রিডমিনেটস ওভার এ। ওকে, এইটুকুই শুধু এখানে বলার ছিল। তারপর আবার ফিরে এসো এইখানটায়। তাহলে তিনটে পয়েন্ট কাজ করছে, কি কি? এরা নন পোলার। লন্ডন ফোর্স কাজ করছে। লন্ডন ফোর্স মানে একটা কাইন্ড অফ ইন্টারমলিকুলার ইন্টারাকশন, কিন্তু তার মানটা খুবই কম, নেগলিজেবল, ভেরি লো ভ্যালু অফ এ, বা বলতে পারো এটা নেগলিজেবল। আচ্ছা, তোমরা এটাতে কনফিউজ হয়েও না, আমি আবারও বলে দিচ্ছি। এখানে বি এর মানটা প্রিডমিনেট করছে কার ওপরে, এ এর ওপরে, সেটা লিখে নেবে। আর এইটা আমি দেখাচ্ছি হাইড্রোজেন হিলিয়াম যারা হালকা গ্যাস রয়েছে তাদের ক্ষেত্রে জেড এর মান সবসময় একের থেকে কেন বেশি দেখায় সেইটা। ওকে, তো চলো এবারে বলি যে নন পোলার বিষয়টা কি আর লন্ডন ফোর্স বিষয়টা কি। পয়েন্টটা লিখে নিয়েছো আশা করি, যদি না লিখে থাকো একটু স্ক্রিনশট তুলে নাও চট করে, আমি এরপর দেখাচ্ছি। দেখো, পোলার, পোলার কথাটা এসেছে পোল থেকে। পোল মানে হচ্ছে মেরু। মেরু সম্পর্কে তোমরা হয়তো ফিজিক্সে পড়ছো বা পড়ে এসেছো, আগের বার ফিজিক্যাল সায়েন্সে পড়ে এসেছো যে উত্তর মেরু, দক্ষিণ মেরু, বা ধনাত্মক মেরু, ঋণাত্মক মেরু, এই সমস্ত তো পড়েই এসেছো। মানে এখানে পজিটিভ আর নেগেটিভ মেরু নিয়ে আমরা কথা বলবো। কেন? কারণ হাইড্রোজেন হিলিয়াম এরা তো সবাই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই সমস্ত নিয়েই তৈরি। মানে এই পরমাণু, আমরা যে গ্যাসের কথা বলছি, গ্যাসের প্রত্যেকটা অণু বলো বা পরমাণু বলো, তারা তো সবাই ইলেকট্রন, প্রোটন নিয়ে তৈরি। আর ইলেকট্রন, প্রোটন এরা সবাই কি চার্জড পার্টিকেল, আধানগ্রস্ত কণা। তাই আমরা এখানে চার্জ নিয়ে কথা বলবো, পজিটিভ মেরু আর নেগেটিভ মেরু। এখন দেখো হাইড্রোজেন, হাইড্রোজেনের দুটো পরমাণু তো একই রকম। এবারে যদি আমি এখানে আরও একটা বিষয় সম্পর্কে তোমাদের একটু ধারণা করাই, যে তোমরা যদি রাসায়নিক বন্ধন পড়ে এসে থাকো তাহলে দেখবে যে হাইড্রোজেন কি করছে, হাইড্রোজেন তার ইলেকট্রন পরস্পর আদান প্রদানের মাধ্যমে বা পরস্পর বিনিময়ের মাধ্যমে এরকম একটা বন্ধন তৈরি করে। এবারে যেহেতু দুজনের প্রকৃতি একই রকম, দুটো একই কণা, তাই কেউ কারোর ইলেকট্রনকে নিজের দিকে বেশি পরিমাণে টেনে নেওয়া বা কেউ কারোর ইলেকট্রন নিজের থেকে অন্যের দিকে ঠেলে দেওয়া এইসব তো করবে না। সবাই নিজের নিজের ইলেকট্রন সমানভাবে ধরে রাখবে। তো সমানভাবে যদি ধরে রাখে তাহলে এখানে দুটো পরমাণুর ওপরে কারোর ওপরেই অতিরিক্ত মাইনাস চার্জ বা অতিরিক্ত প্লাস চার্জ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। আরেকবার বোঝো আমি কি বলছি, যে দুটো পরমাণুর প্রকৃতি যেহেতু সমান, তাই নিজেদের ইলেকট্রন বিনিময় করে এরা যে বন্ধন তৈরি করলো, সেই ইলেকট্রন কেউ কারোর দিকে বেশি পরিমাণে ঠেলে দেওয়া, মানে ধরো এই হাইড্রোজেন তার ইলেকট্রনকে এর দিকে বেশি ঠেলে দিল, বা এই হাইড্রোজেনটা এর ইলেকট্রনকে বেশি পরিমাণে এর দিকে ঠেলে দিল, সেটা তো সম্ভব নয়, কারণ দুজনের তো চরিত্র একই রকম। যেহেতু এইরকম ঘটনা হচ্ছে না, সবাই নিজের নিজের ইলেকট্রন নিজের কাছে রেখেছে, শুধু ধরো এর ইলেকট্রন এইভাবে বিনিময়ের মাধ্যমে বন্ধন তৈরি হচ্ছে।
তাই জন্য কারোর উপরে আমরা প্লাস চার্জ বা কারোর উপরে মাইনাস চার্জ লিখতে পারবো না, পারবো না। তো যেহেতু প্লাস চার্জ আর মাইনাস চার্জ এরকম লেখা যাচ্ছে না বা আদতেও তৈরি হচ্ছে না, তাই জন্য এরা মেরুধর্মী নয়, মেরুধর্মী নয়, মেরুধর্মী নয়, মেরুধর্মী নয় বলে এদেরকে আমরা পোলার বলবো না, পোলার বলবো না। তাহলে কি বলবো? বলবো নন পোলার, মানে অধ্রুবীয় বা অমেরুবর্তী, অধ্রুবীয়, নন পোলার বা অমেরুবর্তী, অমেরুবর্তী। ওকে, বোঝাতে পারলাম? সেই রকমভাবে যেই সমস্ত পরমাণুগুলো একই রকম অ্যাটম দিয়ে পরস্পরের সঙ্গে যুক্ত তারা কিন্তু অধ্রুবীয়। যেমন মনে করো নাইট্রোজেন, নাইট্রোজেনও অধ্রুবীয়। হাইড্রোজেন, হিলিয়াম তো এক পারমাণবিক, তো তার ক্ষেত্রে এই রকম ঘটনা আসছেই না। তো এই সমস্ত অধ্রুবীয় বা অমেরুবর্তী যেই সমস্ত সাবস্টেন্স আছে বা যে সমস্ত পদার্থ আছে তার ক্ষেত্রে ঘটনা কি হয় দেখো, সরি এটা মেরুধর্মী। এই অবধি আশা করি বোঝাতে পেরেছি যে একই প্রকারের কণা যদি পরস্পর বন্ধন থাকে তাহলে তাদের ওপর এরকম কোনো মেরু তৈরি হবে না, তাই তাদেরকে আমরা নন পোলার বলি বা অমেরুবর্তী বলি। এখন যদি কোনো মেরুবর্তী মলিকিউল থাকে, ধরো একটা সহজ উদাহরণ দিচ্ছি, HCl। ক্লোরিন আর হাইড্রোজেনের চরিত্র তো সমান নয়। ক্লোরিন তোমরা যদি জেনে থাকো, এরপরে তোমরা পড়বে, পর্যায় সারণে পড়ার সময় তোমরা এই বিষয়গুলো আরও ডিটেলসে পড়বে। ক্লোরিন তোমরা যদি জেনে থাকো তাহলে ক্লোরিন হচ্ছে অধিক তড়িৎ ঋণাত্মক হাইড্রোজেন অপেক্ষা। তড়িৎ ঋণাত্মক হওয়ার কারণে ইলেকট্রন ঘনত্বটাকে বা ইলেকট্রন ডেন্সিটিকে হাইড্রোজেনের থেকে ক্লোরিনের দিকে ক্লোরিন নিজে বেশি টেনে নেবে। মানে আমি বলতে চাইছি যেটা, যে দুটো যদি বিষম পরমাণু পরস্পর বন্ধন করে, সমযোজী বন্ধন করে, তাহলে তাদের মধ্যে ইলেকট্রন বিনিময়ের ব্যাপারটা কম বেশি ঘটে। কম বেশি বলতে যে যার ইলেকট্রনের প্রতি চাহিদা বেশি আছে সে অন্য একজনের থেকে ইলেকট্রন বেশি পরিমাণে নিজের দিকে টেনে নেবে। হাইড্রোজেন অপেক্ষা ক্লোরিনের যেহেতু ইলেকট্রন চাহিদা বেশি, তাই সে কী করছে, হাইড্রোজেনের দিক থেকে ইলেকট্রন বেশি পরিমাণে টেনে নিচ্ছে। টেনে নেওয়ার ফলে কি হচ্ছে, এইখানে মাইনাস চার্জ তৈরি হবে, আর হাইড্রোজেনের দিক থেকে যেহেতু ইলেকট্রন সরে যাচ্ছে এখানে প্লাস চার্জ তৈরি হবে। ঠিক? আচ্ছা, এবার পুরোপুরি প্লাস বা পুরোপুরি মাইনাস চার্জ তৈরি হয় না, কারণ পুরোপুরি মাইনাস আর পুরোপুরি প্লাস তৈরি হয়ে গেলে এদের মধ্যে আর বন্ধনটাই থাকবে না, তাই না? এরা পুরোটাই তো আয়নিক হয়ে গেল। তাই জন্য বন্ধন থাকছে কিন্তু ইলেকট্রন ঘনত্বটা একটু বেশি পরিমাণে ক্লোরিনের দিকে ঝুঁকে যাচ্ছে। ক্লোরিন কেন? যদি এমন কোনো পরমাণু থাকে যার ইলেকট্রনের প্রতি চাহিদা বেশি, তার দিকেই ইলেকট্রনটা বেশি ঝুঁকে যাবে। তো বন্ধন রেখে ইলেকট্রনকে বেশি আদান প্রদান, কোনো একজনের দিকে ইলেকট্রন বেশি সরিয়ে দেওয়া বা কারোর থেকে ইলেকট্রন সরে যাওয়া, সেটা প্রকাশ করবার জন্য আমরা কি করি, আমরা এরকম ধরনের কিছু সাইন বা সিম্বল ইউজ করি। এইটাকে বলা হয় ডেল। ডেল, এই সাইনটাকে বলা হয় ডেল। যেমন তোমরা ডেল্টা পড়েছো, ডেল্টা পড়েছো এর আগে, ডেল্টা, তো সেরকমভাবে ডেল, ডেল্টার থেকে ডেল হচ্ছে আরও ছোট, আরও ক্ষুদ্র। তো ডেল মাইনাস, আর ঠিক একইভাবে আমরা এখানে ডেল প্লাস প্রকাশ করি। তো এরকম যখন দুটো মেরু তৈরি হয়ে গেল, আরও একটা HCl কি করবে, ঠিক তার অপোজিট মেরুর সাপেক্ষে পরস্পরের সাথে এইরকম প্লাস মাইনাসের মধ্যে একটা সংযোজন তৈরি করার চেষ্টা করবে। আবার ঠিক আরেকটা অণু ঠিক তার অপোজিট মেরুর দ্বারা পরস্পরের সাথে এরকম সংযোজন তৈরি করার চেষ্টা করবে। এই যে
এই কার্ভ লাইন দিয়ে যেগুলো আমি দেখিয়েছি এইগুলোই হচ্ছে ইন্টারমলিকিউলার ইন্টারাকশান। তাহলে দেখো পোলার মলিকিউলগুলোর মধ্যেই ইন্টারমলিকিউলার ইন্টারাকশান হওয়া সম্ভব, তাই না? পোলার মলিকিউলগুলোর মধ্যেই খুব সহজে ইন্টারমলিকিউলার ইন্টারাকশান হওয়া সম্ভব। ফলে চাপ বৃদ্ধি করা বা চাপ কমানোর ফলে তারা সংকুচিত বা প্রসারিত হতে পারবে সহজে। কিন্তু যাদের মধ্যে এই পোলার ধর্মই নেই তাদের মধ্যে তো এরকম সহজে এই ধরনের ইন্টারাকশান তো সম্ভব নয়। এই ইন্টারাকশান সম্ভব না হলে তাহলে তাদের ক্ষেত্রে ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট যেটা বলা হচ্ছে এর মান একদমই কম। এদের ক্ষেত্রে কি, এদের ক্ষেত্রে যেহেতু ইন্টারাকশানগুলো হচ্ছে এর মান কি, এর মান হাই। কিন্তু যাদের ক্ষেত্রে যারা নন পোলার তাদের ক্ষেত্রে তো এরকম ইন্টারাকশান পসিবল নয়, তাই তাদের ক্ষেত্রে এর মান হবে খুবই লো। কারণ ওদের ক্ষেত্রে শুরু থেকে তো এরকম মেরু নেই, মেরু তৈরি হয় কিভাবে? অণুগুলোর মধ্যে সংঘর্ষ হয়ে একটা ঘটনা ঘটে, তার ফলে সামান্য পরিমাণে মেরুধর্মিতা আসে। এখন আমি সেই ডিটেলসে যাব না, সেই বিষয় নিয়ে তোমাদের একটা চ্যাপ্টার রয়েছে, সেটা আমি পড়াবো পরে। এখন শুধু জেনে রাখো যে যাদের মধ্যে প্রথম থেকে মেরুধর্মিতা নেই তাদের ক্ষেত্রে তো তাহলে ইন্টারমলিকিউলার ইন্টারাকশানের মান তো খুবই কম, তাই না? এবার ইন্টারাকশানের মান যদি খুব কম হয় তাহলে এবার কি হবে সেইটা দেখা যায়। তো আশা করি তোমরা এই বিষয়টা কিছুটা হলে বুঝতে পেরেছো। তো আমি এবার নেক্সট পয়েন্টে তাহলে মুভ করি। আর তোমাদেরকে একটা কথা আমি রিকোয়েস্ট করব যে যেহেতু আমি পড়াতে ম্যাক্সিমাম ইংলিশ টার্মস ইউজ করছি, যদি তোমাদের সমস্যা হয় তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি চেষ্টা করব বাংলাতে বলার। যদিও বাংলাতে বলছি, ইংলিশ এই টার্মগুলো আমি চেষ্টা করব বাংলাতে লেখার। তবে আমার মনে হয় তোমরা যেহেতু 11-এ পড়ছো এখন, ইংলিশ টার্মগুলো এখন থেকে শিখতে তোমরা ইউজ টু হয়ে যাবে, মানে এগুলোর সাথে তোমরা সহজে অ্যাকাস্টামড হবে। 12-এ গিয়ে তোমাদের আর খুব একটা সমস্যা হবে না, কারণ এরপরে যারা তোমরা নিট দেবে বা জয়েন্ট এন্ট্রান্স দেবে বা কম্পিটিটিভ পরীক্ষায় বসবে, সেখানে কিন্তু সব কোয়েশ্চেন ইংলিশ ভার্সনেই ফেস করবে। তো এখন থেকে যদি তোমরা ইংলিশ টার্মগুলোর সাথে একটু পরিচিত হতে থাকো তাহলে তোমাদের সুবিধা। আর তাও যদি তোমাদের কোথাও প্রবলেম হয় তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো সলভ করার। আর ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে আমাকে। আর যদি কিছু তোমাদের সাজেশন থাকে ভিডিও সংক্রান্ত যে আরও ইমপ্রুভ করা যেতে পারে, বা তোমাদের ভিডিওগুলো নিয়ে যদি কোনো সমস্যাও থেকে থাকে সেগুলো তোমরা ডেফিনেটলি আমাকে জানিও, আই উইল হেল্প ইউ। আচ্ছা দেখো যেটা বলছিলাম, তাহলে তো এদের ক্ষেত্রে কি হচ্ছে, এই ধরনের গ্যাসের ক্ষেত্রে আমরা এর মানটাকে কি বলছি, নেগলিজেবল। মানে আমরা অলমোস্ট এটাকে কি ধরে নিচ্ছি, জিরো ধরে নিচ্ছি, কারণ এরা তো নন পোলার, এদের মধ্যে তো পারস্পরিক ইন্টারাকশন প্রায় নেই বললেই চলে। জিরো অর ভেরি লেস, নেগলিজেবল লিখেছি, ছেড়ে দাও। তো নেগলিজেবল বা ধরে নিচ্ছি জিরো। তাহলে বাস্তব গ্যাসের সমীকরণ যেটা ছিল, মানে পি প্লাস এ বাই ভিএম স্কোয়ার বাই ভিএম মাইনাস বি ইকুয়ালস টু আর টি, সেটা কি হবে, এর মান যদি জিরো বসিয়ে দাও তাহলে এই রাশিটা টোটাল কি হয়ে গেল, এই রাশিটা টোটাল হয়ে গেল জিরো। তাহলে কি হচ্ছে, পি প্লাস জিরো ইন্টু ভিএম মাইনাস বি ইকুয়ালস টু আর টি। এখানে কিন্তু আমি চাপের কোনো কন্ডিশন মেনশন করিনি, যে হাই প্রেশার অর হাই টেম্পারেচার, লো প্রেশার অর হাই প্রেশার কিছু মেনশন করিনি। জাস্ট আমি কি বলেছি যে ইন্টারমলিকুলার ইন্টারাকশন এদের নেই বললেই চলে। তার মানে এখানে যে কোনো প্রেশার কন্ডিশন হতে পারে, যে কোনো প্রেশার কন্ডিশন, অ্যাট এনি প্রেশার কন্ডিশন, অ্যাট এনি প্রেশার ভ্যালু, ওকে, অ্যাট এনি প্রেশার ভ্যালু। তাহলে কি হচ্ছে, কি হবে তোমরা একটু করে নাও, তোমরা নিজেরাই বার করতে পারবে সমীকরণটা ফাইনালি কি হবে। সমীকরণ হচ্ছে PVM মাইনাস PB ইকুয়ালস টু RT। তো RT দিয়ে যদি বোথ সাইডে ভাগ করে দাও, RT দিয়ে বোথ সাইডে ভাগ করো, RT দিয়ে বোথ সাইডে ভাগ করলে হবে PVM বাই RT ইকুয়ালস টু 1 প্লাস PB বাই RT। দ্যাট মিনস Z ইকুয়ালস টু 1 প্লাস
পিবি বাই আর টি। এখানেও সেই একই কেস, কি কেস, এখানে জেড এর মান গ্রেটার দেন 1 হচ্ছে, জেড which implies z greater than 1। তাহলে যে কোনো প্রেশার ভ্যালুতে এই সমস্ত গ্যাসের ক্ষেত্রে, এই সমস্ত গ্যাস বলতে যারা বেসিক্যালি নন পোলার, সেই সমস্ত গ্যাসের ক্ষেত্রে কি z এর মান সবসময় 1 হয়। ওকে, তো এখানে দেখো এর মান তো 0 ধরে নিয়েছি, তাহলে এখানে মেজর কোনটা, এখানে মেজর হচ্ছে এই কণার আকার। তাহলে এই সমস্ত গ্যাসের ক্ষেত্রে প্রিডমিনেটিং ফ্যাক্টর কোনটা, তাহলে ফর অল দিস গ্যাসেস, all these non-polar gases, van der Waals constant B predominates over van der Waals constant A। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। সো এই হচ্ছে ব্যাপার, যে কারণে ওই সমস্ত গ্যাসগুলোর ক্ষেত্রে জেড এর মান চাপের যে কোনো পরিস্থিতিতেই সবসময় 1-এর থেকে বেশি দেখায় জেড এর মানটা। এবার আমরা দেখব লাস্ট পয়েন্ট, গ্রাফ রিলেটেড লাস্ট পয়েন্ট। তো তার জন্য আমি আরও একটা গ্রাফ আঁকব, সেটাও অ্যামাগাস কার্ভ থেকেই ডিরাইভ করা হয়েছে। এটাও এরপর যে গ্রাফটা আঁকবো সেটাও কিন্তু বাস্তব গ্যাসেরই কার্ভ। তবে আমরা পার্টিকুলার একটা গ্যাস নেব, পার্টিকুলার গ্যাস মানে এমন একটা গ্যাস নেব যার 3 রকম জেড এর মান দেখা যায়। 3 রকম জেড এর মান মানে যদি আগের ছবিটা আগের ছবিটায় দেখো ওই টিক চিহ্নের মতো যে সমস্ত কার্ভগুলো আছে, যেখানে জেড এর মান লেস দ্যান 1ও আছে, আবার 1ও আছে, ইভেন গ্রেটার দ্যান 1ও আছে। তো সেই রকম পার্টিকুলার একটা গ্যাসের ক্ষেত্রে নেব, আর 3টে ডিফারেন্ট টেম্পারেচারে। দেখো জেড মানে আমরা কি পেয়েছি, জেড মানে তো আমরা জানি PVm/RT। তাহলে জেড এর সঙ্গে টি এরও একটা সম্পর্ক আছে, যেমন প্রেশারের সম্পর্ক আছে তেমনি টি এরও একটা সম্পর্ক আছে। কীরকম সম্পর্ক, যদি বাকিগুলোকে আমরা কনস্ট্যান্ট ধরে নিই, প্রেশার, ভলিউম আর তো কনস্ট্যান্ট, তাহলে জেড এর সঙ্গে আমরা টি এর সম্পর্ক কি পাবো, ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্ক পাবো। মানে যদি টি লেস, মানে টি যদি কমাই বা উষ্ণতা যদি কমাই, তাহলে জেড এর মান কি হবে, জেড এর মান বাড়তে থাকবে। আর টি যদি বাড়াই তাহলে জেড এর মান কমতে থাকবে, ঠিক না? দেখো একটা কার্ভ আঁকছি ফর আ পার্টিকুলার গ্যাস। For a particular গ্যাস বলতে অবশ্যই এটা রিয়েল গ্যাসের জন্য আমরা পড়ছি, রিয়েল গ্যাসের জন্য। এটা প্রেশার অ্যাক্সিস, এটা z equals to 1, এটা z greater than 1, আর এটা z less than 1, এটা z অ্যাক্সিস। ওকে, আচ্ছা এই লাইন বরাবর মনে করো z equals to 1 আমি ধরেছি। ওকে, এই যে ডটের যে ব্লু কালার লাইনটা দেখতে পাচ্ছ, এই প্রেশার অ্যাক্সিস যেটা, সেই বরাবরই আমি z equals to 1টা ধরেছি। ওকে, একই গ্যাসের ক্ষেত্রে 3টে জেড ভার্সেস পি কার্ভ, জেড ভার্সেস পি কার্ভ।
at 3 different temperatures, at 3 different temperature. ওকে, এইটা মনে করো T1, এটা T2 আর এটা হচ্ছে T3. ওকে, তাহলে দেখো এখানে T1, T2, T3 এর মধ্যে সম্পর্কটা কি? T1, T2 আর T3 and Z. What is the relation? What is the relation? একই গ্যাস, তার কার্ভটা এরকম, তিনটে ডিফারেন্ট টেম্পারেচারে। এর আগে আমি কি বললাম ওপরে, যে টেম্পারেচার আমি যত বাড়াবো তত জেড এর মানটা, আচ্ছা মনে করো আমি এইখানে একটা রেঞ্জ নিচ্ছি, প্রেশারের মনে করো এই রেঞ্জটা নিয়েছি, তাহলে প্রেশারটা কনস্ট্যান্ট হয়ে গেল, তিনটে কার্ভের ক্ষেত্রেই প্রেশারটা কনস্ট্যান্ট হয়ে গেল। কনসিডারিং প্রেশার, তো এখানে আমরা চাপের মান নিয়েছি, তো সেই চাপের মানের সাপেক্ষে জেড এর মান এইখানে, জেড এর মান এইখানে, জেড এর মান এইখানে, সরি একটু ধরো এরকম আছে, একটু কার্ভটা বুঝে নিতে পারবে আশা করি, অসুবিধা হবে না। তো তিনটে ডিফারেন্ট টেম্পারেচারে আমি এমন একটা প্রেশার রেঞ্জ নিয়েছি, এই প্রেশার রেঞ্জে জেড তিনটে কার্ভের ক্ষেত্রেই গ্রেটার দ্যান 1। বুঝতে পারছো আশা করি? দেখো আবার ছবিটায় আমি পয়েন্ট আউট করছি, একটু খেয়াল করো। আমি এই প্রেশার রেঞ্জ নিয়েছি, এই প্রেশার রেঞ্জে কার্ভগুলো সব এই জেড ইকুয়ালস টু 1 অ্যাক্সিসের ওপর দিয়ে যাচ্ছে, তার মানে এই প্রত্যেকটা পয়েন্টে এই জেড গ্রেটার দ্যান 1, রাইট? এবারে দেখো এই যে লাইনটা যাচ্ছে, এইখানে যে জেড এর মানটা আছে, প্রত্যেকটার ক্ষেত্রেই তো জেড গ্রেটার দ্যান 1, সেটা তো আমরা দেখছি, কিন্তু এই যে লাইন বরাবর জেড এর যে মানটা আছে, সেই মানটা জেড ইকুয়ালস টু 1 এর কাছাকাছি, এই মানটা জেড ইকুয়ালস টু 1 এর থেকে একটু দূরে, আর এই মানটা জেড ইকুয়ালস টু 1 এর থেকে অনেক দূরে, তাই না? T1 টেম্পারেচারে জেড এর মানটা 1 এর থেকে অনেক দূরে, জেড ইকুয়ালস টু 1 এর থেকে অনেকটাই দূরে আছে, আর T3-তে জেড এর মানটা 1 এর থেকে কাছাকাছি আছে, মানে 1 এর কাছাকাছি আছে। তাহলে আমরা জেড আর টি এর যে সম্পর্ক, সেই সম্পর্ক থেকে কি বলতে পারি, যে টেম্পারেচার যত বেশি হবে, টেম্পারেচার যত বেশি হবে জেড এর মানটা তত 1 এর কাছাকাছি আসবে। দেখো এখানে এই যে সম্পর্কটা, এই সম্পর্কতে জেড ইকুয়ালস টু 1 কার্ভ থেকে আমরা দেখছি, তাহলে জেড টিকে যদি আমি বাড়াই, তাহলে জেড এর মানটা 1 এর থেকে যে বেশি ছিল সেটা কি হবে, 1 এর কাছাকাছি আসার চেষ্টা করবে, এই যে 1 এর কাছাকাছি আসার চেষ্টা করবে। আর যদি টেম্পারেচার কমাই, তাহলে জেড এর মান 1 এর থেকে তো বেশি ছিলই, আরও কী হবে, আরও ওপর দিকে চলে যাবে। যদি টেম্পারেচার আমরা কমাই, তাহলে জেড এর মান যা ছিল তার থেকে আরও বেশির দিকে চলে যাবে। বোঝাতে পারলাম? তাহলে এখানে T3, T2, T1 এর মধ্যে সম্পর্ক কি? আমি কিন্তু এখানে বলিনি কোন টেম্পারেচারটা হায়ার আর কোন টেম্পারেচারটা লোয়ার। এবারে তোমরা বলো যে এই সম্পর্ক থেকে আমরা কি বুঝতে পারবো T1, T2, T3 এর মধ্যে সম্পর্ক কি হবে? T1, T2, T3 এর মধ্যে সম্পর্ক হবে T3 গ্রেটার দ্যান T2 গ্রেটার দ্যান T1। দেখো তো বুঝলে কি না? কারণ হাই টেম্পারেচারে জেড এর মান ক্লোজ টু 1 আর লো টেম্পারেচারে জেড এর মান বিয়ন্ড 1 বিয়ন্ড 1, তাই টেম্পারেচারগুলোর মধ্যে সম্পর্ক হবে এইটা। তাহলে T3 টেম্পারেচারে জেড ভ্যালু T3-তে কি হচ্ছে, ক্লোজেস্ট টু 1, ক্লোজেস্ট টু 1, আর এটা ফারদেস্ট ফ্রম 1, ফারদেস্ট ফ্রম 1।
তাই না? এবারে তোমরা মনে করে দেখো, একটা তোমরা পড়েছিলে বা আমিই বলেছিলাম যে হাই টেম্পারেচারে যে কোনো বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, বলেছিলাম না? তাহলে দেখো এই যে হাই টেম্পারেচারে জেডের মানটা তো একের কাছাকাছি আসছে, তো টেম্পারেচার যদি আমি আরও বাড়াতে থাকি তাহলে জেডের মান আলটিমেটলি কোনো না কোনো সময় 1 হয়ে যাবে বা একদম এক্স্যাক্টলি 1 হয়ে যাবে। তাই বলা হচ্ছে যে অ্যাট হাই টেম্পারেচার অল রিয়েল গ্যাসেস বিহেভস আইডিয়ালি। বোঝাতে পারলাম? তাহলে আমরা এখান থেকে আরেকটা কনক্লুশন পেলাম কি, যে অতি উচ্চ তাপমাত্রায় যে কোনো বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করতে শুরু করে। এবারে তোমরা বলবে যে আমরা তো শুধু টেম্পারেচারের সাপেক্ষে পড়িনি, আমরা তো পড়েছিলাম যে নিম্ন চাপে এবং অতি উচ্চ তাপে আদর্শ গ্যাসের মতো আচরণ করতে দেখা যায়। ভেবে দেখো যে কি হচ্ছে সেক্ষেত্রে। এই কার্ভটা তোমরা আশা করি করে নিয়েছো, আমি এরপরে দেখাচ্ছি। আমরা সমীকরণটা কি দেখেছি, a/vm², মানে বাস্তব গ্যাসের সমীকরণটা, এটা দেখেছি আমরা, ঠিক তো? তাহলে অতি উচ্চ চাপে কি, অতি উচ্চ তাপমাত্রায় কি হবে, আয়তন বিশাল, মানে আয়তন প্রচুর বেশি হবে, কারণ ভলিউমের সাথে উষ্ণতার একটা সম্পর্ক জানি, V প্রপোর্শনাল টু T, জানি তো। আরেকটা কি বলা হচ্ছে, নিম্ন চাপে, নিম্ন চাপেও কি হচ্ছে, আয়তনটা বাড়ছে, নিম্ন চাপেও আয়তনটা বাড়ছে, মানে প্রেশার কমাতেও আয়তন বাড়ছে, আবার টেম্পারেচার বাড়াতেও আয়তন বাড়ছে, তাহলে দুটোতেই আয়তন বাড়ছে। তাহলে এই সমীকরণে আয়তন বেড়ে গেলে Vm মাইনাস বিটা Vm হবে। তার সঙ্গে আরও একটা সমীকরণ দেখো, তোমরা এটা জানো, টেম্পারেচারের সঙ্গে প্রেশারের একটা ডিরেক্টলি সম্পর্ক আছে, কারণ উষ্ণতা বাড়ালে গ্যাসের অণুর গতিশক্তি বাড়ে, ফলে তারা পাত্রের দেওয়ালে গিয়ে সজোরে ধাক্কা দেয় আর চাপের মানটা আরও বৃদ্ধি করে। তাহলে P যদি বেড়ে যায় তাহলে P+a/vm² আলটিমেটলি কী হয়ে যাবে, P হয়ে যাবে। তাহলে দেখো এখন ফাইনাল সমীকরণ কি হলো, P × Vm = RT। দেখো তো এটা আদর্শ গ্যাসের সমীকরণ কিনা 1 মোল গ্যাসের জন্য। তাহলে আমরা এখানে বলতে পারি যে হাই টেম্পারেচার অ্যান্ড লো প্রেশার অল রিয়েল গ্যাসেস বিহেভস আইডিয়ালি। তাহলে সেই কথাটা লিখে না। তাহলে at high temperature and low pressure all real gases behaves ideally। তাহলে বোঝাতে পারলাম? ভালো করে দেখো যে এইখানে টেম্পারেচার বাড়লে প্রেশার ভ্যালুটা বেড়ে যাচ্ছে, প্রেশার ভ্যালু বেড়ে গেলে অ্যাডিশনাল যে প্রেশার সেটাকে আমাকে কম পরিমাণ যোগ করতে হবে। তাহলে P+a/vm² এই টোটাল টার্মটা কার সাথে সমান হয়ে যাবে, P এর সাথে সমান হয়ে যাবে। উষ্ণতা বাড়ালে আয়তন Vm বাড়ছে, Vm বাড়লে কণার মোট আয়তন এর সাপেক্ষে নগণ্য হয়ে গেল, তখন এই টোটাল টার্মটাকে আমরা Vm দিয়ে প্রকাশ করছি। তাহলে P × Vm = RT, 1 মোল ফর 1 মোল গ্যাস। তাহলে বাস্তব গ্যাসের সমীকরণটা চেঞ্জ হয়ে এমন হয়ে গেল যেটা কিনা আদর্শ গ্যাসের সমীকরণের মতো দেখতে। তো ফাইনালি আমরা বলতে পারি যে হাই টেম্পারেচার অ্যান্ড লো প্রেশারে আমরা রিয়েল গ্যাসকে আদর্শ গ্যাসের মতো আচরণ করতে দেখি, যেটা আমরা ওই অ্যামাগাস কার্ভ দিয়েও বোঝাতে পারলাম। তো এই ছিল আমার এই ভিডিওতে আলোচনার বিষয়। নেক্সট যে ভিডিওটা তোমাদের জন্য আসতে চলেছে সেই ভিডিওতে আমরা দেখব বাস্তব গ্যাসের যে ভ্যান ডার ওয়ালস সমীকরণ নিয়ে আমরা কথা বলছি, সেই সমীকরণের পাওয়ার বা ঘাত কত। কারণ তোমরা ম্যাথসে হয়তো করেছো দ্বিঘাত সমীকরণ বা তার কি কি ভ্যালু বেরোয় সেরকম সমীকরণ, যেমন ধরো এরকম সমীকরণ তো তোমরা করেছো বোধহয়, x² + 3x + 6 = 0। তাহলে এখান থেকে x এর কী কী মান আমরা পাবো, করেছো না? তো এই ধরনের এটা যেমন দ্বিঘাত সমীকরণ, কারণ এখানে x যেটা আননোন রাশি আছে
তার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 2, তো আমরা এটাকে দ্বিঘাত সমীকরণ বলি। তো আদর্শ গ্যাসের সমীকরণ, বাস্তব গ্যাসের যে ভ্যান ডার ওয়ালস সমীকরণ, সেই সমীকরণের অ্যাকচুয়াল ঘাত কত এবং সেই সমীকরণ থেকে আমরা আর কি কি প্রেডিক্ট করতে পারি একটা বাস্তব গ্যাসের আচরণের ক্ষেত্রে, সেই সমস্ত নিয়েই নেক্সট ভিডিওটা আসতে চলেছে। ততক্ষণ তোমরা এই ভিডিওটা খুব ভালো করে দেখতে থাকো। এই রিলেটেড যাবতীয় যা কিছু বিষয় তোমরা বইতে আরও ডিটেলসে হয়তো পাবে, বইও তোমরা একসঙ্গে ফলো করো ভিডিওর সাথে সাথে, লেকচার তো অবশ্যই ফলো করবে। আর নিউমেরিক্যালস প্রচুর আছে, নিউমেরিক্যালসও করতে থাকো সবাই। তাহলে বাই এভরিওয়ান, স্টে সেফ, ভালো থেকো সবাই।